আসসালামু আলাইকুম। অটোনমিক নার্ভাস সিস্টেমের থার্ড ক্লাসে আমরা আলোচনা করছি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আমি প্রথমে দুটো গ্রুপে ভাগ করে আমরা পাই, দ্যাট ইজ অ্যান্টিমাস্কারিনিক অ্যান্ড অ্যান্টি নিকোটিনিক, তাই তো? তো অ্যান্টিমাস্কারিনিক, দ্যাট ইজ মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার্স, অ্যান্ড অ্যান্টি নিকোটিনিক, the nicotinic receptor blockers further subdivided into ganglion blockers and neuromuscular blocking agents. এগুলো আমরা সবাই জানি, এগুলো রিভিউ ক্লাস। কাজেই আমরা এখন অ্যান্টিমাস্কারিনিক এই ড্রাগটাকে আলোচনায় ধরবো প্রথমে, যে অ্যান্টিমাস্কারিনিক। হ্যাঁ, তো অ্যান্টিমাস্কারিনিকের প্রোটোটাইপ এটা হলো দ্যাট ইজ টিম লিডার। কাকে আমরা বলি? অ্যাট্রোপিন। যেমন বিটা ব্লকার এর প্রোটোটাইপ আমরা কাকে বুঝি? প্রোপানোলোল। লাইক দিস আমরা অ্যাট্রোপিন মানে অ্যান্টিমাস্কারিনিক বলতেই বুঝি কাকে? অ্যাট্রোপিন। আচ্ছা, তাহলে অ্যান্টিমাস্কারিনিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস রিটেনে অনেক সময় আসে যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো লিখো, বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো কী কী আছে। তা অ্যাট্রোপিন একটা জিনিস আমি এখানে বোর্ডে লিখেছি, অ্যাট্রোপা বেলাডোনা। কেন লিখেছি? কারণ স্টুডেন্টদের ইনভারিয়েবলি এটা জিজ্ঞেস করা হয় ভাইভাতে, যে অ্যাট্রোপিনের সোর্স কি, অ্যাট্রোপিনের সোর্স বলো, বা ন্যাচারাল সোর্স থেকে কোন কোন ড্রাগ আসে, সে তার মধ্যে অ্যাট্রোপিন একটা। এই জন্য অ্যাট্রোপিন ধুতুরা থেকে যেটা আসে তার সায়েন্টিফিক নেমটা হলো অ্যাট্রোপা বেলাডোনা। অনেক স্টুডেন্ট অনেক সময় এটা ভুলে যায়, মনে রাখাটা ভালো ফর দ্য ভাইভা। আচ্ছা, এখন এই যেটা আমরা বেলাডোনা এর গল্পটা আমরা জানি যে কি, বেলাডোনা মানে কি? বেলাডোনা মানে হলো বিউটিফুল লেডি। তার মানে ওই রেনেসার যুগে অ্যাট্রোপিন এক্সট্রাক্ট, দ্যাট ইজ ধুতুরার এক্সট্রাক্ট চোখে দিয়ে পিপিল ডাইলেট করা হতো। এই বিশ্বাস থেকে ফ্রান্সে এই বিশ্বাস থেকে এটা করা হতো যে তাদেরকে বিউটিফুল দেখা যাবে, সুন্দর দেখা যাবে। তো সেইখান থেকেই এই যে পিপিল ডাইলেট করে বিউটিফুল হওয়া থেকেই এই ধুতুরার বৈজ্ঞানিক নাম থেকে নামটা এসেছে অ্যাট্রোপিন। দ্যাট নেম কাম ফ্রম অ্যাট্রোপা বেলাডোনা। আচ্ছা, এখন অ্যাট্রোপিনের কাইনেটিক্স ডিনামিক্স আমরা আলোচনা করতে গেলে ক্লাস আসলে লাগবে অনেকগুলো। তো ইন এ শর্ট আমরা এর ডিনামিক্স, অ্যাট্রোপিনের ডিনামিক্স আলোচনা করব। এখন আসলে ডিনামিক্স বলতে আমরা যেটা বুঝি কি, মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ইফেক্ট, তাই তো? তো মেকানিজম বলতে আমরা আসলে অ্যাকশনটা কীভাবে প্রডিউস করে অ্যাট্রোপিন, আমরা বলছি যেটা অ্যান্টি মাস্কারিনিক, তার মানে মাস্কারিনিক রিসেপ্টর ব্লকিং। এখন রিসেপ্টর ব্লকিং মিন্স কি? অ্যাট্রোপিন কম্পিটিটিভলি ব্লকস দ্য বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন কার সাথে? উইথ মাস্কারিনিক রিসেপ্টর, অ্যান্ড দ্যাট কজেস দ্য অ্যাকশন। কী অ্যাকশন পাবো আমরা? অ্যাসিটাইলকোলিন যা করতো তার অপোজিট অ্যাকশনগুলো, দ্যাট ইজ কার্ডিয়াক অ্যাক্সিলারেশন, ডিক্রিজ এক্টোক্রাইনসিটেশন, রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল এক্সেপ্ট দোজ ইন দ্য ব্লাড ভেসেল অ্যান্ড স্ফিংটার্স, এইগুলো। এখন যদি আমরা এর কি ইফেক্টগুলো আলাদা করে আলোচনা করি, তাহলে আমার মনে হয় যে যতগুলো ইফেক্ট আছে তার মধ্যে প্রথমেই আমরা পিপিলারি ডাইলিটেশন, এই ইফেক্টটাকে আমরা জোর দিই, পিপিলারি ডাইলিটেশন। তো এখন ইফেক্টস অন দ্য আই যদি আমরা অ্যাট্রোপিনের যদি আমরা দেখি, তাহলে কি এটা কি করে? ডিক্রিজ এক্টোক্রাইনসিটেশন, মাইডিয়াসিস, সাইক্লোপ্লেজিয়া, স্যান্ডি আই, পিপিল ডাইলেটেশন তো করবে, লাইট রিফ্লেক্স লস, অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস হবে, হ্যাঁ, এবং কখনো কখনো ইন্ট্রাকুলার প্রেশার বাড়ে। তাহলে এই হলো ইফেক্টস অফ অ্যাট্রোপিন অন দ্য আই। এখন কোয়েশ্চেন করা হয় বা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, রিটেনেও অনেক সময় এই কোয়েশ্চেনটা থাকে অ্যাট্রোপিনের, যে আসলে অকুলার ফার্মাকোলজিটা ভালো করে জানলে পরে যে কোনো ড্রাগেরই অ্যাকশন, বিশেষ করে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়াচ্ছে কমাচ্ছে ড্রাগগুলো, এগুলো কমাতে কোন ড্রাগগুলো ইউজ হচ্ছে, এগুলো আমরা যদি আসলে ফার্মাকোডাইনামিকটা বুঝতে যাই, তাহলে অকুলার ফার্মাকোলজিটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। আচ্ছা, যাই হোক, এখন কজেস অফ পিপিলার ডাইলেশন কেন হচ্ছে অ্যাপ্লাইং অ্যাট্রোপিন? হচ্ছে যে নর্মালি জিনিসটা একটু বুঝতে হবে যে পিপিলারি ডাইলেশন হচ্ছে বাই অ্যাপ্লাইং কি? অ্যাট্রোপিন। এখন বলা হচ্ছে যে নর্মালি ডমিনেন্ট অ্যাকশন অন পিপিল ইজ এক্সার্টেড বাই প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার, but atropine is used to block the action of cholinergic nerve.
তাহলে কি হবে? সো দ্য অ্যাকশন অফ constrictor pupil is blocked, leaving the dilator pupillary muscle unaffected, resulting dilatation of the pupil. তাহলে এটা কেন হচ্ছে? ডিউ টু আনঅপোজড সিম্প্যাথেটিক ডায়ালেটর অ্যাক্টিভিটি। ডায়ালেটর অ্যাক্টিভিটি এটা তো আনঅপোজড হয়ে গেছে, হ্যাঁ, আমি যখন অ্যাট্রোপিন দিচ্ছি। তাহলে তারপর এই জন্যই কি পিপিলারি ডায়ালেটেশন আমরা পাচ্ছি বাই অ্যাপ্লাইং অ্যাট্রোপিন, তাই তো? এখন ইন্ট্রাওকুলার প্রেশার কিভাবে বাড়ায়? অ্যাট্রোপিন, ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে যায় অ্যাট্রোপিন দিলে। পিপিলারি যখন ডায়ালেটেশন হচ্ছে, এটা আসলে যেটা ছবি আছে ক্যাটজাংয়ে, এই অংশটা যে ছবিটা আছে, আমি আসলে আঁকার জন্য স্পেস পাইনি। ভালো হতো যদি আমি ছবিটা এঁকে দেখাতে পারতাম। যাই হোক, এই ছবিটার সাথে মিলিয়ে যদি আমার এই কথাগুলো ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা মিলিয়ে নেয়, তাহলে আমার মনে সুবিধা হয়। পিপিলার আমরা বলছি যে অ্যাট্রোপিন দিলে পিপিলারি ডায়ালেটেশন হচ্ছে, মানে স্ফিংটার পিপিলি রিল্যাক্স হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, স্ফিংটার পিপিলি রিল্যাক্সেশনের ফলে মাসল, এই যে মাসলগুলো আছে, এরা বিকাম ক্রাউডেড অ্যাট দ্য আইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেলে যদি মাসলগুলো এসে ক্রাউডেড হয়ে যায়, দ্যাট কজেস অবস্ট্রাকশন অফ দ্য ক্যানেল অফ Schlemm, blockage in the drainage of aqueous humor, and accumulation of large amount of aqueous humor in its chamber. So increase intraocular pressure. তাহলে এই অনেক সময় স্টুডেন্টরা এটা আসলে ভুল করে, কেন ভুল করে বুঝি না। আমরা যে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে অ্যাট্রোপিন সাবস্টিটিউটগুলোর নাম বলো, বা বলা হলো যে কি চোখে কি ব্যবহার হয়, মাইড্রাটিক্সগুলোর নাম বলো, অ্যাট্রোপিন সাবস্টিটিউট। তাহলে এটাও তো বলেই দেওয়া হচ্ছে যে দিস আর দ্য মাইড্রাটিক্স, তাই না? হুমাট্রপিন, ইউকাট্রপিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড, এগুলো তো কি মাইড্রাটিক্স। আচ্ছা, এখন কি কারণে স্টুডেন্টরা কেন যেন মনে করে যে ইন্ট্রাওকুলার প্রেশারটাকে কি কমাবে? তাহলে অ্যাট্রোপিন কি চোখে ইউজ করা হয়? অ্যাট্রোপিন চোখে ইউজ করলে তো এই ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা কি ইউজ করি? অ্যাট্রোপিন সাবস্টিটিউট। আচ্ছা, যাই হোক, এখন আমরা আলোচনা করছিলাম কি যে পিপিলারি ডায়ালেটেশন অফ অ্যাট্রোপিন। এরপরে আমি লিখেছি কি ইফেক্টস অন ব্রঙ্কাস, জিআইটি, ব্লাড ভেসেলস, ইউরিনারি ব্লাডার, এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে বিভিন্ন সিস্টেমগুলোর উপরে আমরা একটু শর্টলি যদি দেখি, তাহলে ব্রঙ্কাসে এটা কি করে? ব্রঙ্কাসে কি করবে? ব্রঙ্কো ডায়ালেটেশন ডিক্রিজ দ্য ব্রঙ্কিয়াল সিকটেশন, তাই তো? আচ্ছা, তাহলে এই জন্য ব্রঙ্কাসে আসলে অ্যাট্রোপিনের ইফেক্টটা খুবই সেন্সিটিভ। অ্যাজমা, সিওপিডি, এই সমস্ত ক্ষেত্রে আসলে অ্যাট্রোপিন বা অ্যাট্রোপিন সাবস্টিটিউট ইউজের আগে পরে করে আমাদের কি প্রিকশন রিগার্ডিং ড্রাগ অফ কোলিনোমায়োমেটিক, এটা আমরা অ্যাট্রোপিনের ইফেক্ট অন ব্রঙ্কাস করলে বুঝতে পারি। এবং হচ্ছে এই আমরা অ্যাজমাতে, সিওপিডিতে যে ড্রাগগুলো ইউজ করি, সেইগুলো কি অ্যাকশন সেটা বুঝতে গেলে পরে অ্যাট্রোপিন যে ব্রঙ্কাসে ব্রঙ্কো ডায়ালেটেশন করে এবং সিকটেশন কমিয়ে নিয়ে আসে, এই জিনিসটা মাথায় রাখলে আমরা অ্যাট্রোপিন সাবস্টিটিউটের বাকি ইউজগুলো বুঝতে পারি। আচ্ছা, তারপরে আমি কি লিখেছি? জিআইটি। হ্যাঁ, জিআইটিতে কী করবে? এটা মটিলিটিকে কমায়, অ্যান্ড ক্লোজার অফ দ্য স্ফিংটার্স। তাহলে মটিলিটি যখন কমে যায়, দ্যাট ইজ রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল। আমরা তো জানি যে এর ইফেক্টে কি, দ্য রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল এক্সেপ্ট দোজ ইন দ্য স্ফিংটার। আচ্ছা, তো এখন তাহলে কি হবে? পেশেন্টের আলটিমেটলি মটিলিটি কমে গেলে এবং ক্লোজার অফ দ্য স্ফিংটার, দ্যাট ইজ কনস্টিপেশন। আমি তারপরে লিখেছি কি? ওভার দ্য ব্লাড ভেসেলস। তাহলে ইফেক্ট অফ অ্যাট্রোপিন ওভার দ্য ব্লাড ভেসেলস, এখানে কি হবে? ভেসো কনস্ট্রিকশন হয়, ইউরিনারি ব্লাডারে ডেট্রাসেল মাসলগুলো রিল্যাক্স হয়, স্ফিংটার কনস্ট্রিক্টেড হয়, এর ফলে কী হবে? রিটেনশন অফ ইউরিন, আর এক্সোক্রাইন গ্ল্যান্ডে সিক্রেশন কমে আসে। এইটা হলো অ্যাট্রোপিনের ইফেক্ট ওভার দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে পরে কী হবে? স্যালিভেশন কমে আসবে, ডিফিকাল্টি ইন স্পিকিং অ্যান্ড সোয়ালোয়িং, ডিক্রিজ সোয়েটিং, এর ফলে বডি টেম্পারেচার বেড়ে যাবে। এগুলো হলো এক্সোক্রাইন গ্ল্যান্ডের উপর অ্যাট্রোপিনের ইফেক্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাট্রোপিন কী করে? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, দ্যাট ইজ এক্সাইটেড, টকেটিভ, রেস্টলেসনেস, ম্যানিয়াকাল, ফলোড বাই ডিপ্রেশন। এইভাবে তার সিএনএস ইফেক্টগুলো আমরা দেখি।
এখন আমরা তাহলে অ্যাট্রপিনের ইফেক্ট এরকম সিস্টেম ওয়াইজ যদি আমরা মানে বুঝতে পারি, ইফেক্টগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলেই পরে আমরা অ্যাট্রপিন সাবস্টিটিউট, এটা এই কোথায় কি ইউজ হয়, কেন ইউজ হচ্ছে অ্যাজমাতে, পার্কিনসনিজম, মোশন সিকনেসে, অ্যাজমাইটিক, তখন আমরা জিনিসগুলো সহজে বুঝতে পারবো। এই জন্য আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যাট্রপিন ওভার ভেরিয়াস সিস্টেম আমরা একটু আলোচনা করে নিলাম প্রথমে। তারপরে এখন আচ্ছা যেটা বলতে চাচ্ছি, অ্যাট্রপিন পয়জনিং, যেটা বোর্ডে লিখেছি। হ্যাঁ, এই আচ্ছা পয়জনিং হচ্ছে যে কি, এটা পয়জনিংটা কেন হবে? পয়জনিংটা হবে হচ্ছে যে যদি ওভারডোজ হচ্ছে, কখন আমি অ্যাট্রপিন যে সমস্ত ক্ষেত্রে ইউজ করি, অ্যাট্রপিন আমরা ইউজ করি যে সমস্ত ক্ষেত্রে, দ্যাট ইজ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, তারপর কোলিনার্জিক ক্রাইসিস। তাহলে এরকম হতে পারে যে আমি অ্যাট্রপিন দিচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে তো কন্ট্রাইন্ডিকেটেড দেওয়া যায় না, বিকজ অফ দ্য থার্মাল রেগুলেটরি যে সেন্টার, সেখানে বাচ্চাদের মানে অ্যাট্রপিন পয়জনিং, অ্যাট্রপিন ফিভার হয়, এই জন্যই অ্যাট্রপিন দেওয়া যায় না। তো যাই হোক, যদি পয়জনিং হয় তাহলে পরে সাইন সিমটম হচ্ছে তার হট, ড্রাই, ফ্লাশড স্কিন হবে। এই যে ফ্লাশড স্কিন হবে, এটা ডিউ টু ডাইলেশন অফ দ্য কিউটেনিয়াস ব্লাড ভেসেলস, ইটস দ্য ওন ইফেক্ট অফ অ্যাট্রপিন। We are discussing about the atropine poisoning. তাহলে আমরা বলছি যেটা সাইন সিমটম কি হবে, হট, ড্রাই, ফ্লাশড স্কিন and increase the body temperature, that is আমরা কি বলছি এটাকে অ্যাট্রপিন ফিভার, that is hyperpyresia fever more than 107 degree Fahrenheit, এরকম বলা হয়। Number 3 is the restlessness, then talkative, patient become talkative but cannot talk due to dry mouth, difficulty in swallowing, এই সমস্ত কারণে পেশেন্ট টকিটিভ বাট ক্যানট টক। ডাইলেটেড পিপল হবে ডিউ টু লাইট রিফ্লেক্স লস, আর পেশেন্টের রিটেনশন অফ ইউরিন হবে, কনস্টিপেশন, কনভালশন, এগুলো হবে। এখন এই অ্যাট্রপিন পয়জনিংয়ের ম্যানেজমেন্ট, আমি সবসময় যে কথাটা বলি, ম্যানেজমেন্ট একটা জিনিস, আর আমি হচ্ছে অ্যাট্রপিন পয়জনিংয়ের মানে ফার্মাকোলজিক্যাল কী এজেন্ট আমি ইউজ করছি সেটা জানতে চাওয়া এই জিনিস। তাহলে ম্যানেজমেন্ট বলতে কিন্তু একটা বিশাল জিনিস, জাস্ট মেনটেন্স অফ নিউট্রিশন আমরা এটা জানতে চাইনি, যে তার নিউট্রিশন, রেসপিরেশন, ইনপুট আউটপুট চার্ট, প্রোফাইলিকটিক, অ্যান্টিবায়োটিক, এগুলো আমার কনসার্ন না। আমি হচ্ছে আমাকে জিজ্ঞেস করছি, আমি যখনই অ্যাট্রপিন পয়জনিংয়ের ট্রিটমেন্ট কী বা অ্যান্টিডট কী, তখন তুমি ওই স্পেসিফিক ফার্মাকোলজিক্যাল এজেন্ট আমার জানতে চাওয়া হচ্ছে, তাই তো? এখন আমি যদি এটা রিটেনে আসে, তাহলে ইনে শর্ট হয়তো লিখতে পারি যে অ্যাট্রপিন পয়জনিং গ্যাস্ট্রিক ওয়াশ দেবো উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, টু রিমুভ দ্য আনঅ্যাবজর্ব ড্রাগ, তারপরে ডায়াজিপাম দিব টু কন্ট্রোল দ্য কনভালশন, রেস্টলেসনেস, টকিটিভনেস, তারপর ডায়াবেটিস ইউজ করতে পারি, ওয়ার্ম এনিমা দিতে পারি। এখন আমার স্পেসিফিক অ্যান্টিডট আমি ফাইসোস্টিগমিন দিব আইভি, এটাই হলো যে তার কি রিভার্স করব, কাকে? কোলিনোমাইমেটিক ইফেক্ট, সরি আমি হচ্ছে রিভার্সিবল যে কোলিনোমাইমেটিক ড্রাগ আছে সেই গ্রুপের ড্রাগ ফাইসোস্টিগমিনকে দিব টু ব্লক কোলিনেস্টারেজ এনজাইম। আমি চাচ্ছি যে এন্ডোজেনাস অ্যাকুমুলেশন অফ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর লেভেলে বাড়ুক, এই জন্য আমি কাকে দিচ্ছি? ফাইসোস্টিগমিন। আচ্ছা, তার ফলে কী হবে? টক্সিক ইফেক্ট অফ অ্যাট্রপিন ইজ অ্যান্টাগোনাইজ। তাহলে এটা কি টাইপের অ্যান্টাগোনিজম, এটা একটা কোয়েশ্চিন। তারপরে আমি যে এখানে ফাইসোস্টিগমিন দিচ্ছি সেটা কিভাবে কাজ করে সেটা একটা কোয়েশ্চিন। তারপরে কেন ফাইসোস্টিগমিন দিচ্ছি, ওয়াই নট নিওস্টিগমিন, এটা আরেকটা কোয়েশ্চিন। যে ফাইসোস্টিগমিন কি, আমরা ফাইসোস্টিগমিন নিওস্টিগমিনের ডিফারেন্স পড়েছি আগের ক্লাসে, যে ক্যান কাউন্টার দ্য বোথ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল ইফেক্ট, বিকজ ফাইসোস্টিগমিন বিং কি, এটা টার্সিয়ারি অ্যামাইন, তাহলে মোর লিপিড সলিবল, ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, এবং এটার সিএনএস ইফেক্ট আছে। নিওস্টিগমিন যদি আমি দেই তাহলে এটা কি লেস লিপিড সলিবল, বলা হচ্ছে যে অলমোস্ট লিপিড ইনসলিবল, যেহেতু এটা কোয়াটারনারি অ্যামোনিক কম্পাউন্ড। সো ইট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, ইট ক্যানট কাউন্টার দ্য সেন্ট্রাল ইফেক্ট, অনলি পেরিফেরাল ইফেক্টকে সে কাউন্টার করতে পারবে। এই জন্য আমার নিওস্টিগমিন দিয়ে মানে
সেন্ট্রাল ইফেক্ট যেহেতু কাউন্টার করতে পারি না, এই জন্য আমরা ফার্সোস্টিগমিনকে প্রেফার করি। যদি নাই থাকে সেক্ষেত্রে আমি যদি নিওস্টিগমিন আমাকে দিতেই হয়, তাহলে সেন্ট্রাল ইফেক্টকে কাউন্টার করার জন্য উই হ্যাভ টু ইউজ বেনজোডায়াজেপিন। আচ্ছা, তো এই হলো আমার অ্যাট্রোপিন পয়জনিং হলে পরে আমি কি করব, তাই তো। এখন আমি কি লিখেছি, থেরাপিউটিক ইউজ অফ অ্যাট্রোপিন, থেরাপিউটিক ইউজ। তো আলাদা করে লিখেছি আমি থেরাপিউটিক ইউজ। আমি কেন লিখেছি, কারণ যেমন অ্যাসিটাইলকোলিন আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, কেন, তার কারণ আমরা সে বলেছি এই ক্লাসে। এরকম অ্যাট্রোপিন আমরা যদি ক্লিনিক্যালি ইউজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে আমার অ্যাট্রোপিন সাবস্টিটিউটগুলো লাগতো না, তাই তো। কিন্তু ক্লিনিক্যালি আমি অ্যাট্রোপিনকে ইউজ করতে পারছি না, কেন, ডিউ টু প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। কতদিন থাকে, 7 to 10 days, 7 to 10 days এর অ্যাকশনটা থাকবে। তাহলে এই যে এতদিন ধরে অ্যাট্রোপিনের অ্যাকশন আমি অ্যান্টিমাস্কারিনের একটা অ্যাকশন থেকেই যাবে বডিতে, তাহলে এটা আমরা চাই না। আচ্ছা, তা এবং নট অনলি দিস, যে এটা এই অ্যাট্রোপিনটা ডিস্টিংগুইশ করতে পারছে না বিটুইন কোন M1 2 3 4 5 সো মেনি রিসেপ্টর মাস্কারিনিক, তাহলে আমার স্পেসিফিক অ্যাকশনটা আমি পাচ্ছি না। তাহলে প্রথম কথা হলো যে এর অ্যাট্রোপিন উই ক্যানট ইউজ অ্যাট্রোপিন ক্লিনিক্যালি। প্রথম কথাই হলো যে প্রলং ডিউরেশন অফ অ্যাকশন 7 to 10 days, তারপরে যে বিকজ অফ দ্য ডাইভার্সিটি অফ দ্য অ্যাকশন, যে অ্যাট্রোপিনের আমি যদি দেই তাহলে ইট ডাজন্ট ডিস্টিংগুইশ অ্যামং দ্য M1 M2 M3, হ্যাঁ, এই সাবটাইপগুলোকে সে ডিস্টিংগুইশ করতে পারে না, ওয়াইড রেঞ্জ অফ অ্যাকশন, এই জন্য আমি ইউজ করি না। তারপরও আমি অ্যাট্রোপিন ডিরেক্টলি ইউজ করি, সাবস্টিটিউট ইউজ করি না, ডিরেক্টলি ইউজ করি কটা কন্ডিশনে, লিমিটেড কিছু কন্ডিশনে। আমরা বলছি অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, লাইফ সেভিং পারপাস আমার দিতে হচ্ছে, তাই না। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, এই প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন এবং ডিউরিং অপারেশন ব্রঙ্কোডাইলেটর হবে, এবং ব্রঙ্কোডাইলেটর হিসেবে এবং ট্রাকিও ব্রঙ্কিয়াল সিক্রেশনগুলোকে কমিয়ে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেট করার জন্য ফ্যাসিলেট করতে অ্যাট্রোপিনের চেয়ে ভালো কোনো ড্রাগ এখন পর্যন্ত আমরা পাই না। এই জন্য আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন এবং ডিউরিং অপারেশন এখন অ্যাট্রোপিনের উপর আমরা নির্ভর করি, খুবই ভালো ড্রাগ। আচ্ছা, তারপরে এমআই উইথ ব্র্যাডিকার্ডিয়া আমরা এখানে অ্যাট্রোপিন দিই, হ্যাঁ। আচ্ছা, এবং কোলিনার্জিক ক্রাইসিস সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দিয়ে থাকি। আচ্ছা, তারপরে অ্যাট্রোপিন আমরা আরও পড়েছি কি, এই তো মানে অ্যাট্রোপিনের ইউজ জিজ্ঞেস করলে আমরা কি অ্যাট্রোপিন সাবস্টিটিউট জিজ্ঞেস করি, অ্যাট্রোপিনের ডিরেক্ট ইউজ করি। অ্যাট্রোপিন কেন আমরা ক্লিনিক্যালি ইউজ করতে পারি না ভাইবাতে, এই কোয়েশ্চেনটা করলেই পরে নেক্সট কোয়েশ্চেন আসে যে তাহলে কি ইউজ করি না, কোন কোন ক্ষেত্রে ইউজ করি, যখন অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর ম্যানেজমেন্ট বলতে পারছে না কেউ, বা অ্যাট্রোপিনের অ্যান্টিমাস্কারিনিক ইফেক্টগুলো কোন কোন সিস্টেমের উপর কী কী ইফেক্ট করে সেটা যখন বলতে পারছি না, বা অ্যাজমাতে আমি জিজ্ঞেস করলাম, সিওপিডি ট্রিটমেন্টে জিজ্ঞেস করলাম অ্যান্টিমাস্কারিনিক কী এজেন্ট ইউজ হয় অ্যাজমা ড্রাগ হিসেবে, বলতে পারছি না, তখন বলা হয় যে অ্যাট্রোপিন ড্রাগ হিসেবে ইউজ হয় না, তাহলে সাবস্টিটিউটগুলোর নাম বলো। আর যদি ড্রাগ হিসেবে ইউজ হয় তাহলে স্পেসিফিক সে কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ইউজ হয়, তাহলে আমরা বললাম অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ে ইউজ হয়, তারপর আমরা বলছি যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যান্ড ডিউরিং অ্যানেস্থেশিয়া, এবং কি এমআই উইথ ব্র্যাডিকার্ডিয়া, কোলিনার্জিক ক্রাইসিস, এই সমস্ত ক্ষেত্রে অ্যাট্রোপিন ইউজ হয়। আচ্ছা, এখন আমরা লিখেছি কি অ্যাট্রোপিন সাবস্টিটিউটস, তাহলে অ্যাট্রোপিনকে আমি ড্রাগ হিসেবে ইউজ করতে পারছি না এই দুটো কারণে, তাই তো। তাহলে আমার অ্যাট্রোপিন সাবস্টিটিউট লাগবে, হ্যাঁ, টু ইউজ ইন অ্যাজমা। তো আমি অ্যান্টি স্পাজমেটিক হিসেবে সরি অ্যাজমা অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ হিসেবে আমি ইপ্রাট্রোপিয়াম, ডায়াট্রোপিয়াম, এগুলো আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা যখন আলোচনা করব তখন এগুলো আমরা পাবো অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ হিসেবে পাই। তারপরে অ্যান্টি পার্কিনসনিজম ক্লাসে আমরা পড়েছি, টু রিডিউস দ্য অ্যাকশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন, আমরা পার্কিনসনিজমের যেতে অ্যাসিটাইলকোলিনও বেড়ে যায়, ডোপামিন কমে যায়, এই জন্য আমরা পার্কিনসনিজমের অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ ইউজ করি। এখন হচ্ছে যে কি অ্যান্টি মোশন সিকনেসের যে ড্রাগ, এখানে আমি লিখেছি যে অ্যান্টি মোশন সিকনেস,
মোশন সিকনেসে যে ড্রাগটা কি অ্যাট্রোপিন সাবস্টিটিউট ইউজ হয়, সেখানে আসলে অ্যাট্রোপিন এবং অ্যাকচুয়ালি অ্যান্টিমাস্কারিনিক যে প্রোটোটাইপ আমরা বলছি যে অ্যাট্রোপিন, হ্যাঁ, তার সাথে এই আমরা কি ন্যাচারাল আরেকটাকে পাই, সেটা কি স্কোপোলামাইন, হ্যাঁ, অ্যানাদার ড্রাগ অ্যান্টিমাস্কারিনিক স্কোপোলামাইন। তাহলে এই স্কোপোলামাইনকে আমরা ইউজ করতে পারি মোশন সিকনেসে, এবং এই স্কোপোলামাইন হচ্ছে যে ওল্ডেস্ট রেমেডিস ফর সি সিকনেস আর মোশন সিকনেস অ্যাজ অ্যান্ড ইজ ইফেক্টিভ ভেরি, মানে এটা বলা হচ্ছে যে এটা এতদিন পর্যন্ত এটাই ইফেক্টিভ রেমেডি হিসেবে ধরে আসা হয়েছে। হ্যাঁ, তা ইঞ্জেকশনে এটাই ওরাল ইঞ্জেকশন এবং ইন্টারডার্মাল প্যাচ এই ফর্মুলেশনে দেওয়া যায়, তা সিগনিফিক্যান্ট ইফেক্ট প্রডিউস করে 48 to 72 আওয়ার্স পর্যন্ত তার অ্যান্টিমোশন সিকনেস আমরা পাই কার এই স্কোপোলামিনের। তো এখন এই স্কোপোলামিনের যে অ্যান্টিমোশন সিকনেস, এটা কোন কনসার্নে ধরা হয় যে ট্রান্সডার্মাল প্যাচে দেওয়া হয় এরকম ড্রাগের নাম বলবো। হোয়াট আর দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তখন তোমাকে যদি বলা হয় যে ইন্ট্রা আর্টারিয়াল কোন ড্রাগ দেওয়া হয়, ইন্ট্রাকার্ডিয়াল কোনো ড্রাগ দেওয়া হয়, তুমি জানো কি না, সেক্ষেত্রে তোমাকে হয়তো বলা হলো যে ইন্ট্রাডার্মাল প্যাচ, শুনেছো কি না। তো তুমি প্রিকর্ডিয়ামে যে ইন্ট্রাডার্মাল প্রিকর্ডিয়ামে যে প্যাচ দেওয়া হয়, দ্যাট ইজ গ্লিসাইল ট্রাইনাইট্রেটেড ইন কেস অফ এমআই, সেটার কথাও বলতে পারো, অথবা স্কোপোলামাইন ইন্ট্রাস্টার্মাল প্যাচ ইন কেস অফ মোশন সিকনেস, সি সিকনেস। এই সেক্ষেত্রেও আমরা এই ড্রাগটার আলোচনায় আনি। কেন? যে ড্রাগের কী প্রপার্টির জন্য, ড্রাগের কী চরিত্রের জন্য আমি এই যে ট্রান্সডার্মাল প্যাচ হিসেবে ইউজ করতে পারছি, বিকজ অফ দ্য হাইলি লিপিড সলিবিলিটি। তাহলে সলিবিলিটি স্ট্যাটাস একটা ফ্যাক্টর। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো আসলে যেহেতু এগুলো রিভিউ ক্লাসে, আমার মনে হয় যে এইভাবে কোয়েশ্চেনগুলো তোমাদের জেনে রাখা ভালো। আচ্ছা, আর একটা কি লিখেছি আমি, আচ্ছা এখানে লেখা হয়নি মনে হয়, জিআইটিতে একটা ইম্পর্টেন্ট ইউজ আছে আমাদের সেটা হলো যে ট্রাভেলার্স ডায়রিয়া, হ্যাঁ, ওপিওয়েড অ্যান্টিডায়রিয়াল যে এজেন্ট লোপিরামাইড, ডাইফেনক্সিলেট, হ্যাঁ, তার সাথে আমি অ্যান্টিমাস্কারিনিক লো ডোজে অ্যাট্রোপিন দিব। তো এখানে তার জিআইটি ইফেক্টটাকে কাজে লাগাই আমরা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমি যদি লোপেরামাইড ডাইফেনক্সিলেট অ্যালন দিতাম, তারপরেও আমার ট্রাভেলার্স ডায়রিয়া, দ্যাট ইজ সামার্স ডায়রিয়াতে কাজ হতো, ডেফিনেটলি হবে এখানে। তাহলে আমি অ্যান্টিমাস্কারিনিক অ্যাট্রোপিন সাবস্টিটিউট কেন দিচ্ছি? বিকজ হচ্ছে কি, এখানে আমি অ্যাট্রোপিন অ্যাড করলে পরে কি হবে, লোপেরামাইড বা ডাইফেনক্সিলেট যারা কিনা ওপিওয়েড অ্যানালগ, তাদের ডোজটা কম লাগবে। তাহলে এই যে আমার সেন্ট্রালি অ্যাক্টিং সেন্ট্রাল ড্রাগগুলোর অ্যাকশন আমি যদি ডোজ কমাতে পারি বাই অ্যাপ্লাইং কি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাহলে কি আমার অনেকখানি উপকার হয় ওপিওয়েড অ্যানালজেসিক, ওপিওয়েড অ্যান্টিডায়রিয়াল এজেন্টগুলোর ডোজ যদি আমি কমিয়ে আনতে পারি। হ্যাঁ, এই গেল। আর কিসের উপর ইফেক্ট আছে এখানে, আমরা সিকনেস, মোশন সিকনেস বললাম। আচ্ছা, অ্যাজমাইটিস, তাই তো। এখন যেমন, আচ্ছা, অ্যান্টি অ্যাজমাটিক হিসেবে অ্যাট্রোপিন ইউজ হয়, অ্যান্টি অ্যাজমাটিক অ্যাকশন আছে তার, অ্যান্টি স্পাজমোলাইটিক। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা ম্যাড্রিয়াটিক্স হিসেবে যে ড্রাগগুলো ইউজ হয়, তাহলে এখন জানতে হবে যে ম্যাড্রিয়াটিক্স আমরা কখন ইউজ করি। ঠিক আছে, ম্যাড্রিয়াটিক্স আমরা কেন ইউজ করব? পিউপিল আমাদের কখন ডাইলেট করা দরকার? পিউপিল ডাইলেট করতে হবে নাম্বার 1 while examining the retina and optic disc, তাই তো। আচ্ছা, তারপরে কখন দরকার হবে আমার ম্যাড্রিয়াটিক? টু প্রিভেন্ট এনি ইনফ্লামেটরি কন্ডিশন, টু প্রিভেন্ট অ্যাডহেশন, আইরাইটিস, আইরোডোসাইক্লাইটিস, এরকম কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে আমার চোখকে যদি রেস্ট দিতে হয়, টু কিপ দ্য আই অ্যাট রেস্ট ইন কেস অফ আই ইনফেকশন। আমি চোখে রেস্ট দিব ডিউরিং বাই অ্যাপ্লাইং ম্যাড্রিয়াসিস। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে আমরা হোমাট্রপিন, ইউকাট্রপিন এগুলো দিচ্ছি অ্যাজ ম্যাড্রিয়াটিক্স। হ্যাঁ,
এখন অপথ্যালমোলজিক্যাল এক্সামিনেশন এর ক্ষেত্রে রেটিনা বা অপটিটিস অথবা কোনো ইনফেকশন যদি হয় চোখে, টু প্রিভেন্ট সাইনিকিয়া, হ্যাঁ, আমরা দিচ্ছি হোমাট্রপিন, বা কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন আইডাইটিস, আইডোসাইক্লাইটিস, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি চোখের যেন রেস্ট থাকে সেটাকে এনশিওর করার জন্য মাইড্রাটিক দিচ্ছি। আর যেটা বললাম যে অ্যান্টি স্পাজমোডিক হিসেবে এর ইউজ আছে, সেখানে আমরা যে প্রোপেনথেলিন, মিথেনথেলিন, হাউসিন, এনবিউটাইল ব্রোমাইড এগুলো আমরা পাই। তারপরে আর অ্যাট্রপিনের ইউজ হচ্ছে যেহেতু এই একটু যারা ভালো করে তাদের ক্ষেত্রে অ্যাট্রপিন সাবস্টিটিউট ইউরিনারি ডিসঅর্ডার, এখানে ওভার অ্যাক্টিভ ব্লাডারে কীভাবে রিলিফ দিচ্ছে, হ্যাঁ, রিলিফ দ্য ব্লাডার স্পাজম কীভাবে হচ্ছে, এইগুলো একটু ধরা হয়। তো এইগুলো একটু জেনে নিলে ভালো। ওই চার্ট আকারে যেটা ক্যারস্যাঙে যেটা চার্ট আকারে আছে, হ্যাঁ, সেটা পড়ে ফেললে ভালো অ্যাট্রপিন সাবস্টিটিউটের। আচ্ছা, আর অ্যাট্রপিনের আর আলোচনার মধ্যে আচ্ছা কী লিখেছি আমি এখানে, কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, এটা একটু আমাদের জানতে হবে যে আমরা কেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে আমরা দিই না অ্যাট্রপিন, এনলার্জ প্রোস্টেটে দিই না, মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি কোনো হলো ভিসকাসে থাকে তাহলে আমরা দিই না, এমআই অফ লেট অরিজিনে দিই না। কি এগুলো হলো কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যাট্রপিন। তাহলে বাচ্চাকেও আমি দিব না, বুড়োকেও দিব না, তাই তো? আচ্ছা, তারপরে কি বাচ্চাকে দিলে ভয় কি, অ্যাট্রপিন ফিভার, বুড়ো মানুষকে দিলে ভয় কি, বিনা ইনলার্জমেন্ট তারপর পোস্টেট থেকে ডিটেনশন অফ হয়ে যাবে। হ্যাঁ, গ্লুকোমাতে কেন দিই না, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে এটা কন্ডিশন আরও ওরসেন হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এই ইন রিসেন্ট যদি এমআই যদি রিসেন্ট অরিজিন হয়ে থাকে, ইন রিসেন্ট অরিজিন অফ এমআই, টু ইনক্রিজ দ্য হার্ট রেট অ্যাট্রপিন ইজ ইউজড। In late MI, heart rate is already increased. So administration of atropine increase heart rate, more increase heart rate. So in MI of late origin, atropine is contraindicated. তাহলে আমরা MI of late origin-এ দিব না অ্যাট্রপিন। আমরা যেমন MI ব্র্যাডিকার্ডিয়া বলছি তো অ্যাট্রপিনের ইন্ডিকেশন, তো সেটা এমআই অফ লেট অরিজিনে আমরা দিই না। আচ্ছা, এখন আমাদের থাকলো কি অ্যান্টিনিকোটিনিক ড্রাগের যেটা গ্যাংলিয়ন ব্লকার, আর একটা কি নিউরোমাস্কুলার জাংশন ব্লকার। তো গ্যাংলিয়ন ব্লকার আসলে এখন ইউজ হয় না, আগে ইউজ হতো। বেটার এন্ড সেফার ড্রাগ আছে আমাদের গ্যাংলিয়ন ব্লকার হিসেবে, এই জন্য আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বা নিউরোসার্জারি ছাড়া আসলে গ্যাংলিয়ন ব্লকারের এখন তেমন একটা কাজ নাই। যাই হোক, আমরা নিউরোমাস্কুলার ব্লকার যেগুলো আছে সেগুলো ইন এ শর্ট, নিউরোমাস্কুলার জাংশন ব্লকিং ড্রাগগুলো আমরা এগুলো আমরা আবার বিভিন্ন আলোচনায় আসবে, অটোনমিকের বিভিন্ন আলোচনায় নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ আসেই অনেকবার। তো নন কম্পিটিটিভ গ্রুপ আর রিভার্সিবল গ্রুপ একটা আছে, একটা হচ্ছে কি নন কম্পিটিটিভ আর ইরিভার্সিবল গ্রুপ। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য নিকোটিনিক রিসেপ্টর ব্লকার এজেন্টস। Number 1 is the ganglion blocker and number 2 is the neuromuscular junction blocker. আমরা বলছি যে এই যে নিউরোমাস্কুলার জাংশন ব্লকারকে আমরা বলছি যে একটা হলো কি রিভার্সিবল, একটা ইরিভার্সিবল, দ্যাট ইজ কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ। এই দুটো গ্রুপে আমরা পাই, তাই তো? আচ্ছা, এখন এই যারা কিনা কম্পিটিটিভ রিভার্সিবল এর অ্যাকশন মানে কি নন কম্পিটিটিভ বা ইরিভার্সিবলের যেটা অ্যাকশন সেটা হলো লাইক অ্যাসিটাইলকোলিন, দ্যাট ইজ ডিপোলারাইজিং। কেন? দ্য অ্যাকশন ক্যানট বি রিটার্ন। আচ্ছা, নন কম্পিটিটিভ আর ইরিভার্সিবল এর বলা হচ্ছে যে এরা ডিপোলারাইজিং। কি তারা? ডিপোলারাইজিং অ্যাকশন, ডিপোলারাইজিং অ্যাসিটাইলকোলিনের মতো, তাই তো? তাহলে ডিপোলারাইজিং এই গ্রুপটা অ্যাকশন হলো অ্যাসিটাইলকোলিনের মতো। এই গ্রুপে কি আছে? এই গ্রুপে আছে সাক্সামিথোনিয়াম আর সাকসিনাইলকোলিন। এই গ্রুপে আছে সাক্সামিথোনিয়াম আর সাকসিনাইলকোলিন, তাই তো?
তো সাকসিনাইল কোলিন হচ্ছে সাকসেসিভলি 2 মলিকুল অফ অ্যাসিটাইল কোলিন। এই জন্যই এরা কি, এরা হলো ডিপোলারাইজিং লাইক অ্যাসিটাইল কোলিন। হ্যাঁ, আচ্ছা, এখন রিভার্সিবল গ্রুপে কারা আছে? রিভার্সিবল আর কি কম্পিটিটিভ, এখানে আমরা কাকে পাচ্ছি? নন ডিপোলারাইজিং গ্রুপে, দ্যাট ইজ দ্য গ্যালামিন, অ্যাট্রাকিউরিয়াম, ডক্সাকিউরিয়াম, ভিকোরোনিয়াম, প্যানকিউরিয়াম, এই ড্রাগগুলো। হ্যাঁ, তো আমরা এই যে কম্পিটিটিভ আর নন ডিপোলারাইজিং আর রিভার্সিবল এই গ্রুপে ড্রাগগুলো বলো, প্রথমে স্টুডেন্টরা কি বলে, এই যে আজকে আমি ক্লাসে বলছি তারপরেও 50% স্টুডেন্ট কি বলবে? প্রথমে বলবে ডিটিউবোকিউরারিন। ডিটিউবোকিউরারিন একটা অবসোলেট ড্রাগ, কিউরের পয়জনিংয়ের জন্য এটা এখন ইউজই হয় না। তাহলে যে ড্রাগ ইউজ হয় আমি সেগুলোই আগে বলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো যে ডিটিউবোকিউরারিন, গ্যালামিন, এগুলোর ডিফারেন্স, বা ডিটিউবোকিউরারিন কেন ইউজ হয় না, এটাও একটা কোয়েশ্চিন। আবার কম্পিটিটিভ নন কম্পিটিটিভের ডিফারেন্স, নন কম্পিটিটিভ কীভাবে কাজ করে, ডিপোলারাইজেশন কীভাবে হয়, ফেজ 1 ডিপোলারাইজেশনটা কীভাবে হচ্ছে, ফেজ 2 কীভাবে হচ্ছে, এগুলো একটু রিটেনের জন্য পড়ে রাখা ভালো। ফেজ 1 ব্লকটা কি, ডিপোলারাইজিং ব্লক বলতে কি বুঝি, ফেজ 2 ব্লকটা কি, দ্যাট ইজ ডিসেন্সিটাইজেশন ব্লকগুলো কি, এগুলো একটু ডিটেলসে পড়ে নেওয়া ফর দ্য রিটেন এই কম্পিটিটিভ নন কম্পিটিটিভের। আর তেমন কিছু নাই এখান থেকে, যে এই আমরা সাকসামিথোনিয়াম ম্যাপ নিয়ে আমরা আগে ক্লাসে বলেছি, তাই কি জিনিস আবার রিপিট করে ক্লাস টাইম ওয়েস্ট না করে ডিটিউবোকিউরারিন পয়জনিংটা আমি বলবো যে একটু স্টুডেন্ট পড়ে নেবে, এবং হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট রিলিজেস হিস্টামিন ফ্রম দ্য মাস্ট সেল। হ্যাঁ, তার মানে এই গ্রুপের কি কি ড্রাগ আমরা ফার্মাকোলজিতে পাই, এই গ্রুপে না সরি, মানে হিস্টামিন রিলিজ করে এরকম কি কি ড্রাগ আমরা ফার্মাকোলজিতে পাই এবং তাদের ম্যানেজমেন্ট কি, এইগুলো নেক্সট আমার মনে হয় যে চার্ট আকারে স্টুডেন্টরা পড়ে রাখলে ভালো। তো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা।